জুলাই আন্দোলনে আমরা বারবার একই কথা বলি যে 7.62 রাইফেল ব্যবহার করা হয়েছে, স্নাইপার ব্যবহার করা হয়েছে। একসময় সাখাওয়াত হোসেন যিনি উপদেষ্টা ছিলেন, আমাদের সাবেক উপদেষ্টা, তিনি বলেছেন যে এই গুলি কোত্থেকে এসেছেন। তিনি আবার স্বীকার করে বলেছেন না, আমি এভাবে বলিনি। যদিও আবার ডেইলি স্টারের তথ্য বলছে যে এইসব অস্ত্র আমদানি করা হয়েছিল 2022 সালে সরকারের পক্ষ থেকে 7.62 মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল আমদানি করা হয়েছিল। তাহলে আবার যে গতকালকে যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনিও বলেছেন যে যে স্নাইপার ব্যবহারের যে একটা তদন্তে উঠে এসে স্নাইপার ব্যবহার করা হয়েছে। তাহলে কি এটা দিয়ে কনফার্ম করা যায় যে আসলে আন্দোলন দমাতে স্নাইপার ব্যবহার করা হয়েছিল, 7.62 মিলিমিটারের রাইফেল ব্যবহার করা হয়েছিল? এটা কি এখন আমাদের আলোচনা করার কথা? সাধারণ মানুষ অনুমান করে, আর গোয়েন্দা বিভাগ তদন্তের মাধ্যমে সেটা সত্যতা খুঁজে বের করে, আর বিচার বিভাগ বিচার করে অপরাধীদের শাস্তি দেয়। এখন বিচার বিভাগে কি বলা হলো সেটার উত্তর আমাদের দিতে হবে। তাহলে কি দাঁড়ায়? তাহলে বিচার বিভাগের দায়িত্ব বলছে যে এই 7.62 রাইফেল এখানকার নয়, বাইরে থেকে এসছে, বাইরে থেকে গুলি। আমাদের এখানে যতগুলো রাইফেল আছে, আমরা শুনছি আমাদের এখানে যতগুলো রাইফেল আছে তার মধ্যে প্রায় সবই তো বাইরে থেকে কিনে নিয়ে আসা। আমাদের অ্যামুনিশনও বাইরে থেকে নিয়ে আসা। আমাদের গাজীপুরের যে সমরাস্ত্র কারখানা, সেখানে আমাদের কতটুকু অস্ত্র তৈরি করি। ফলে আমাদের যে ধরনের অস্ত্র ব্যবহার হয় সেই অস্ত্রগুলো হয় আর্মিতে ব্যবহৃত হয়, না হলে পুলিশে ব্যবহৃত হয়, না হলে বর্ডার গার্ডে ব্যবহৃত হয়। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের সেনাবাহিনীর জন্য, পুলিশ বাহিনীর জন্য, বর্ডার গার্ডের জন্য যে অস্ত্র ব্যবহার কেনা হয়েছে জনগণের টাকায়, সেই অস্ত্র কি সেনাবাহিনী ছাড়া, পুলিশ ছাড়া অন্য কারো হাতে গেছে? যদি গিয়ে থাকে সেই অস্ত্রটা কার মাধ্যমে গেল সেটা খুঁজে বের করা দরকার। কারা ব্যবহার করেছে তাদেরকে চিহ্নিত করা দরকার। এবং তার দ্বারা ভিকটিম হয়েছে যারা, ভিকটিমরা হচ্ছে একটা এভিডেন্স যে আমার শরীরে যদি 7.62 বোরের একটা বুলেট থাকে, এটা একটা এভিডেন্স যে আমার শরীরে এই বুলেট দিয়ে আমাকে আঘাত করা হয়েছে। তারপরে তো পরবর্তী কাজ হচ্ছে গোয়েন্দা সংস্থার, এই বুলেটটা তাহলে কোন বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল, সেই বন্দুকটা ট্রিগারটা চিপেছিল কে, সেই বন্দুকটা তার হাতে গিয়েছিল কিভাবে, এটা কি বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে যদি হয়ে থাকে, এটা সরকারি হিসাব অনুযায়ী 18,000 রাইফেল আমদানি করা হয়েছে। এটা কি 18,000-এর বাইরে না এটা 18,000-এর মধ্যে? যদি 18,000-এর মধ্যে হয় তাহলে সরকারি কোষাগার থেকে এই রাইফেল বাইরে গেল কিভাবে? আর 18,000-এর বাইরে যদি হয় তাহলে এটা কি অবৈধ পথে অস্ত্র আমদানি হয়েছিল? সেই সমস্ত কিছুর উত্তর তো দিতে হবে আর গোয়েন্দা সংস্থার। এখন আমাদের যদি চিফ প্রসিকিউটর এই প্রশ্নগুলো তুলে থাকেন, তিনি রাইটলি প্রশ্নগুলো তুলেছেন যে এগুলোর উত্তর আমাদের পাওয়া দরকার। আমরা তো জনগণের পক্ষ থেকে জানতে চাইবো যে উত্তরগুলো পাওয়া দরকার। আমরা তো গিয়েছিলাম আন্দোলন করতে, নিরস্ত্র মানুষ যখন আন্দোলনে ক্ষিপ্ত হয়, উত্তেজিত হয়, তখন তার হাতে অস্ত্র থাকে কি? ইট ছোড়ে, লাঠি দিয়ে মারে। আর বিপরীত পক্ষে যদি সরকার সেটাকে দমন করতে চায়, সে লাঠিচার্জ করে পুলিশকে দিয়ে, টিয়ার শেল, গরম পানি, কখনো কখনো ছড়রা বন্দুকের গুলি। তারপরে আমরা দেখি বন্দুকের গুলি, প্রাণঘাতী বন্দুকের গুলি। এবং এবার আমরা দেখেছি আরও বেশি অধিক মারণাস্ত্র, যেটা বলা যায়, যেটা সাধারণত আন্দোলন দমন করার জন্য বা একটা জমায়েতকে ডিসপার্স করার জন্য, জমায়েতকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা উচিত নয়। এটা জাতিসংঘ কনভেনশন অনুযায়ী উচিত নয়। এমনকি প্রত্যেকটা দেশের যতগুলো রুলস থাকে তার মধ্যেও এগুলো কিন্তু নিষিদ্ধ করা আছে, সেগুলো ব্যবহার করতে দেখেছি। এখন যে সাউন্ড গ্রেনেডটা ব্যবহার করা হয়, এই সাউন্ড গ্রেনেডটাও তো ইনজুরিয়াস টু হেলথ। মানে এত উচ্চ শব্দ, এটা দিয়ে মানুষকে বধির করে দেওয়াটা কি উচিত হবে? একটা সময় যে টিয়ার শেলটা নিক্ষেপ করা হয়েছিল, পরে বলা হয়েছিল এই টিয়ার শেলটা উচিত নয়। এটা আপনি মিছিলকে ছত্রভঙ্গ করতে গিয়ে তাদের জীবনের জন্য তাদেরকে কি পঙ্গু করে দেবেন? ফলে এগুলো প্রশ্ন কিন্তু আসছে এখন লাঠি হাতে থাকলে কখন লাঠি চার্জ করা যাবে সেগুলো নিয়ে নিয়ম আছে না? ফলে প্রসিকিউটর যখন এই প্রশ্নটা তুলেছেন, আমরা মনে করব যে এর পরে আদালত শুধু রায় দেবে তা না, মানে ভার্ডিক্ট দেবেন তা নয়, আদালত বিচারও করবেন যে অস্ত্রের ব্যবহারটা কখন হতে পারে, কতটুকু মাত্রায় হতে পারে, কতখানি পর্যন্ত ক্ষতি সাধন সে করতে পারে, সেগুলোর সুনির্দিষ্ট গাইডলাইন যেন ফলো করা হয়। আর যদি কোনো অস্ত্র সিভিলিয়ানদের হাতে চলে যায়, তারও তদন্ত হওয়া উচিত যে রাষ্ট্রের অস্ত্র সিভিলিয়ানের হাতে গেল কেমন করে। আর যদি কোনো অস্ত্র অবৈধ অস্ত্র হয়, তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার করার ক্ষেত্রে আমাদের বাহিনীগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটাকেও তাহলে বিচারের আওতায় আনতে হবে। ফলে একটা ঘটনা অনেকগুলো ঘটনার উৎস মুখ খুলে দিয়েছে। ফলে আমরা এগুলো আলোচনা করব।
সেক্ষেত্রে যদি তিনি বলেছেন যাত্রাবাড়ির একটি ঘটনা মামলা তদন্তে উঠে এসেছে, পুলিশ কর্মকর্তাদের নামে যে অস্ত্র বন্টন করা কথা ছিল দেখানো হয়েছে, বাস্তবে অস্ত্রগুলো আওয়ামী সন্ত্রাসীদের হাতে পৌঁছেছে। এবং সেই সাথে সাখাওয়াত হোসেন সাবেক উপদেষ্টা তিনিও বলেছেন এমন অস্ত্র দেখা গেছে, এমন ভিডিও দেখা গেছে, লুঙ্গি পরা, হেলমেট পরা, গেঞ্জি পরা ওদের হাতেও সেই রাইফেল তিনি দেখেছেন। তাহলে এরা কারা বলে মনে হয় আপনার? এখন দেখা গেছে, আমাদের উপদেষ্টা বলছেন এটা দেখা গেছে, তার মানে সে লুঙ্গি পরা মানুষটা চিহ্নিত, হেলমেট পরা মানুষটা চিহ্নিত না হলেও তার বডির অবয়বটা আছে। ফলে এই ফুটেজ বিশ্লেষণ করে সেই মানুষগুলোকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তো বেরিয়ে আসবে আপনি এই অস্ত্রটা কোথা থেকে পেয়েছেন, আপনি তো ওই সরকারি বাহিনীর লোক না, তাহলে আপনার হাতে এই অস্ত্রটা আসলো কোথেকে। তখন না একটা থেকে একটা, অনেক সময় তদন্ত অঙ্কের মতো। আমরা যখন যৌগিক অঙ্ক করি না, যেমন বলি যে আমরা বলি সরল করো, আমরা বলি সরল অঙ্ক না, আসলে অঙ্কটাকে সরল করো। একটা বড় অঙ্ক দেওয়া হয়েছে, একটু সরল করে শেষ পর্যন্ত এটাকে একে পরিণত করো। তাহলে এখানে যোগের কাজ কখন হয়, গুণের কাজ কখন হয়, ভাগের কাজ কখন হয়, বিয়োগের কাজ কখন হয়, এর কাজ কখন হয়, এগুলো আমাদের ম্যাথামেটিক্সে একটা ল আছে না, ইনভেস্টিগেশনের একটা ল। এই ল মানে শুধু আইন না, এটা হচ্ছে নিয়ম, কোন নিয়মে ইনভেস্টিগেশন হবে। প্রত্যেকটা ইনভেস্টিগেশনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাকেও ধাপে ধাপে অগ্রসর হতে হয়। হয়ে তো তারা খুঁজে বের করে এর উৎস কোথায়, এর বিস্তৃতিটা কতটুকু হয়েছে, এর ভয়াবহতাটা কি ছিল, এবং এর মধ্যে কতখানি আইন ভঙ্গ হয়েছে, সেগুলো তো খুঁজে বের করার দায়িত্ব এখন সরকারের। এখন আমাদের উপদেষ্টা যখন বলেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তখন নিশ্চয়ই তিনি একটা পদ থেকে দায়িত্বশীল কথা বলেছিলেন। তাকে সরে যাওয়া মানে কিন্তু দায়িত্বটা অবহেলা করা নয়, বরং যে কথাটা তিনি বললেন সেই কথাটা জনগণের মনের মধ্যে গেঁথে গেছে। তাহলে এই অস্ত্র এলো থেকে, এই অস্ত্র ব্যবহার করলো কারা, এবং এই অস্ত্র যারা এখনও তারা কি ফেরত দিয়েছে, এই অস্ত্র কি কোষাগারে ফিরে গেছে, অস্ত্রাগারে ফিরে গেছে, নাকি অস্ত্রটা এখনও সমাজে আছে, এগুলো প্রত্যেকটারই উত্তর এখন আমাদের সরকারের দেওয়া উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে আরেকটি এখানে সংস্কৃতি উপদেষ্টা সাবেক মুস্তাফা সরোয়ার ফারুকী তার পেজে একটা পোস্ট দিয়েছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে কেউ কেউ ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করার চেষ্টা করছেন, এখনও তারা খুব দুর্বল কিছু কৌশলে ফ্যাসিবাদকে ঢাল দেওয়ার চেষ্টা করছে, তাদের মধ্যে সাংবাদিক, শিল্পী, মডেল এরকম নানা রকমারি নামের আড়ালে এসব করে যাচ্ছেন, অর্থাৎ ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করছেন বলে অভিযোগ করেছেন। আসলে ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করার চেষ্টা আপনি কি দেখছেন কিনা বর্তমানে? এখন একটা অদ্ভুত ব্যাপার হয়েছে কি, রাজনৈতিক বিরোধিতাকে ট্যাগ দিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। আচ্ছা, আওয়ামী লীগের কারো সঙ্গে সম্পর্ক থাকাকে আমরা তাদেরকে ফ্যাসিস্টের দোষর বলছি তো। তাহলে আমাদের যারা এরকম কথা বলছেন তাদেরও আত্মীয় স্বজনদের অনেকেরই কিন্তু আওয়ামী লীগের নানা জনের সঙ্গে নানা ধরনের সম্পর্ক তাদেরও আছে যারা বলছেন তাদের। তাহলে কি বলবেন? তাহলে নিজেকে সুরক্ষিত রেখে অন্যকে আক্রমণ করার এই মানসিকতাটা কেন হয়? তার মানে কিছু দুর্বলতা নিজেদেরও আছে হয়তো বা। এখন যে কাজ করলে কেউ ফ্যাসিস্ট হয় সেই কাজ যদি আমি করি, একসময় বলেছিলেন যে কণ্ঠরোধ করা অন্যায়, যদি আপনার কণ্ঠরোধ করা অন্যায় হয় তাহলে আমার কণ্ঠরোধ করা অন্যায়। এই কথাটা একসময় আসছিল না, যে আমরা কি কারণে মানুষের অধিকারের কথা বলবো? অধিকার কখনো নির্বাচিত অধিকার নয়, অধিকারটাকে সার্বজনীন রূপ দিতে হবে। সিলেক্টিভ রাইট ইজ নট এ রাইট অ্যাট অল। তো আমাদের সেই রকম জায়গায় যদি দেখি যে যদি যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ে ছাত্ররা নেমে এলো, ছাত্রদের পাশে শ্রমিকরাও নেমে এলো, যে কারণে সংখ্যায় ছাত্রদের চাইতে শ্রমিকদের মৃত্যুর তালিকায় সংখ্যাটা বেশি। এখন তারপরে যদি কেউ দেখে যে বুলেটের সামনে দাঁড়াতে যে ছেলে